স্বাগত আজকের ভোটের ট্রেনে। ফেব্রুয়ারির তারিখ সামনে রেখে দেশ ভোটের দিকে এগিয়ে চললেও রাজনীতির মাঠে আছে নানা সংকট কিংবা কিছুটা শঙ্কা। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনটা আগের নিয়মেই হবে নাকি প্রস্তাবিত সংস্কারের মতো করে হবে, নির্বাচন পিয়ার নাকি সরাসরি, এসব বিষয় নিয়ে যখন এখনও মতভেদ দলগুলোর মধ্যে, তখন রাজনীতির মাঠে নতুন আবেশ তৈরি করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামাত এবং এনসিপি নেতাদের জাতিসংঘ সফর। এই সফর কি নির্বাচনকে সামনে রেখে কোনো বার্তা দিচ্ছে, যেমন আসন সমঝোতা কিংবা ঐক্যমত্যের সংকটের অবসান? আজকের ভোটের ট্রেন কথা বলবে এ নিয়েই। পুরো আয়োজনে আপনার সঙ্গে থাকবো আমি আজহার লিমন। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন দুই রাজনীতিক যারা একই সঙ্গে আইন বিশেষজ্ঞ। আলোচনায় যাবার আগে চলুন নজর বলিয়ে নেই রাজনীতির মাঠে ভোট ও নির্বাচন সামনে রেখে কি বললেন রাজনীতিকরা। শুরুতেই দেখে নেব প্রধান উপদেষ্টার কথা। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে, পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে ধারাবাহিকভাবে চলছে সংস্কার কার্যক্রম। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। ভোট সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও কথা বলেছেন। তিনি নেতাকর্মীদের বলেছেন যে শুধু সভা সমাবেশ নয়, দাঁড়ে দাঁড়ে গিয়ে দলের আহ্বান পৌঁছে দিতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলেও এক ধরনের সতর্কবার্তা দিয়েছেন তারেক রহমান। গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ, সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। নির্বাচন নিয়ে কথা বলতে দেখা গেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে। তার কথাটা এমন যে জামাত সরকার গঠন করলে কোনো দাবি নিয়ে জনগণকে আর রাস্তায় নামতে হবে না। 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। নির্বাচন কমিশন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে কিছুটা বিবৃতি, প্রতি উত্তর দেখা গেছে আজকের বক্তব্য বিবৃতিতে। ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার যেখানে দাবি করেছেন যে ইসি কোনো ব্যক্তি বা দলের পক্ষে কাজ করছে না, এবং বলেছেন যে চাপে পড়ে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। যদিও এনসিপি নেতা সার্জিস আলম অভিযোগ করেছেন নির্বাচনের আগে নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। নির্বাচনে তাদের কাছে স্বচ্ছতা কিংবা তাদের থেকে আমরা যে নিরপেক্ষতা প্রত্যাশা করি, আমরা মনে করি যে সেটা নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আহ্বান করব এবং আমরা নতুন করে আমাদের জায়গা থেকে আবেদন করেছি। আবার তারা বলল যে তারা এই মার্কাটা তাদের লিস্টে নেই, তো এটা লিস্টে ইনক্লুড করার দায়িত্ব তো তাদের। আমরা আজকে থেকে কয়েক মাস আগে এই নিবন্ধনের আবেদন করেছি, তখনই তারা ইনক্লুড করতো। তারপর আমরা নতুন করে ইনক্লুড করার আবেদন দিয়েছি। আমরা মনে করি যে তারা তাদের যে প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং তাদের প্রতিষ্ঠানের যে পেশাদারিত্ব, এটার পরিচয় দিবে। কোনো রকমের কোনো অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেবো না। ইনস্ট্রাকশন আমরা দেবো, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেবো না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেবো না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেবো না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক, আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব। ভোট, আলোচিত সংস্কার ও নির্বাচন পদ্ধতি নিয়ে বক্তব্য বিবৃতি পাওয়া গেছে অন্যান্য রাজনৈতিক দলগুলোরও। চলুন সেগুলো একটু দেখে নেই। তারা একটি দল গঠন করলো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রয়েছে না, স্বাভাবিকভাবে করতেই পারে। তখন এই আওয়ামী লীগের ভোট কিন্তু সেখানে যাবে, প্লাস গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর আওয়ামী অধ্যুষিত এলাকা, এই ভোটগুলো কোথায় যাবে? অর্থাৎ পিয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন করা খুব সহজ। হিন্দু, মুসলমান, শিশু, বৃদ্ধ সবাই জীবন দিয়ে এই নতুন জায়গাটা তৈরি করেছেন যে রুলস অফ দি গেম ঠিক করতে হবে। তখন ওই প্রশ্নে যেহেতু রুলস অফ দি গেম আমাদের সকলের জন্যই প্রয়োজনীয়, সেইখানে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের জায়গা দরকার ট্রানজিশনে। বিএনপির পক্ষ থেকে বিশাল সমাবেশ করে বলা হলো 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করেন। বিএনপির লোকজন খুব অসন্তুষ্ট হয়ে গেল, রক্তের দাগই শুকায়নি, এখনই ক্ষমতা যায়। আজকে 14 মাসের মাথায় আমাদের সামনে সবচেয়ে বড় এজেন্ডা জাতীয় নির্বাচন।
আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন রাখেন, সংস্কারের নামে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে কিনা, আর পিআর নিয়ে ঐক্যমত্য না হলে ক্লোজ দ্য চ্যাপ্টার বলেও মন্তব্য করেন তিনি। একটা তর্ক বিতর্কে জড়িয়ে বিভিন্ন ইস্যু সামনে এনে এই নির্বাচনকে বিলম্বিত করেছে। সেই সমস্ত দেশে আপনি গৃহযুদ্ধ, সামাজিক বিপত্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। এসব বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এগোবে আমাদের আজকের ভোট ও বিদেশ সফরের রাজনীতির আলোচনা। পরিচয় করে দিচ্ছি, আজকে আমাদের ভোটে ট্রেন স্টুডিওতে আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, এবং সুনামগঞ্জ থেকে অনলাইনে যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের ভোটের ট্রেন। ব্যারিস্টার মঈন ফিরোজী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমরা যেই বক্তব্যগুলো রাজনীতিকদের কাছ থেকে আজকে আসছে সেগুলোর একটু প্রতিক্রিয়া জানি। প্রথমে যেমন আজকে তারেক রহমান বললেন যে গণতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে গুপ্ত স্বৈরাচার আবারও ফিরতে পারে। মানে স্বৈরাচার এবং গুপ্ত স্বৈরাচার, মানে এই গুপ্ত স্বৈরাচার কারা? এটাই। আপনাকে ধন্যবাদ। বিশেষণ নিয়ে আমি ব্যাখ্যাটা এইভাবে দেব যে বিগত 14 মাসে বাংলাদেশে 17 বছর ধরে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থার মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে আওয়ামীকরণ হয়েছে, দলীয়করণ হয়েছে, এই বিশাল একটা গ্রুপ কিন্তু এখনও বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে। সামগ্রিকভাবে জনগণের যে একটা প্রভাব এবং জনগণের যে একটা প্রেশার, এই কারণে হয়তো অনেকেই মাথাচাড়া দিয়ে উঠেনি। কিন্তু যদি নির্বাচনী প্রক্রিয়া শুরু মানে খুব অল্প সময় শুরু না হয়, দেখা যাবে যে এই গ্রুপগুলো আস্তে আস্তে বিভিন্নভাবে মাথাচাড়া দিবে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে এখন এক ধরনের অর্থনৈতিক একটা অচল অবস্থার মতো পর্যায়ে চলে যাচ্ছে। প্রথম দিকে মনে হচ্ছিল অনেক বিনিয়োগ আসবে, কিন্তু বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে, বিনিয়োগ কিন্তু খুব বেশি আসছে না। রাজনৈতিকভাবে আমরা বিভিন্ন জায়গায় অস্থিরতা দেখছি, সন্ত্রাস বিভিন্নভাবে আস্তে আস্তে মাথাচাড়া দিচ্ছে, মানুষ মব সংস্কৃতিতে চলে যাচ্ছে। এই যে ছোট ছোটোভাবে বিচ্ছিন্ন বিষয়গুলো আস্তে আস্তে কিন্তু একসাথে দাবানলের মতো বড় হয়ে যাওয়ার সুযোগ হচ্ছে। সেই জন্যে স্বৈরাচার, গুপ্ত স্বৈরাচার এর সামগ্রিক প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে জনগণের সরকার বা জনগণের মত প্রতিফলিত না হওয়া পর্যন্ত এই অপশক্তিগুলো তাদের জায়গা থেকে সক্রিয় থাকার সুযোগ পাবে। মানে এটা কি শুধু মানে এই কর্মকর্তাদের মধ্যে মিন করেছেন? মানে আপনি কি এটা শুধু আমি একটা বিশেষণ, একটা রাজনীতির মাঠে কি এরকম আছে? একটা গ্রুপকে আমি মেনশন করেছি আলোচনার প্রয়োজনে। আমি যেটা বলতে চাচ্ছি যে সামগ্রিকভাবে অস্থিরতা তৈরি করার বিভিন্ন উপায় আছে। রাজনৈতিক মাঠে বিভিন্নভাবে, সামাজিকভাবে মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেয়া এবং প্রশাসনিক স্থবিরতা, ব্যাংকগুলোর অবস্থা খুবই বেহাল অবস্থা, ইনভেস্টমেন্ট নেই। আমি সব কিছুকে সামগ্রিক পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে স্বৈরাচার কিন্তু শুধু একটা রাজনৈতিক শক্তি হিসাবে আসে না, স্বৈরাচার একটা সিস্টেমে চলে যায়, স্বৈরাচার একটা পদ্ধতির মধ্যে চলে যায়। এই জন্যে এই পদ্ধতিগুলো যেহেতু এখনও আমরা লেগেসি থেকে বেরোতে পারিনি, আমরা এখন সংস্কারের আলোচনায় আছি, সংস্কার প্রক্রিয়া শুরু করতে পারিনি, এই জন্যে কিন্তু এই লেগেসিটা আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে এসছে, এখান থেকে খুব দ্রুত যদি আমরা বাস্তবায়ন প্রক্রিয়াতে না যাই তাহলে এরা মাথাচাড়া দিয়ে উঠবে এবং দেশের বড় ধরনের ক্ষতি সাধন করবে। আমরা ব্যারিস্টার অ্যাডভোকেট শিশির মনির, আপনাকে স্বাগত। আপনি অনেক দূর থেকে কষ্ট করে আমাদের সময় দিয়েছেন। মনির ভাই, একই প্রশ্ন করতে চাই যে তারেক রহমান যে বললেন যে গণতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে গুপ্ত স্বৈরাচার আবারও ফিরতে পারে। মঈন ভাই বলল, আমাদের স্টুডিওতে আছেন ব্যারিস্টার মঈন, আপনি ওনার বক্তব্যের সঙ্গে একমত কিনা? আর এই সঙ্গে আপনার অতিরিক্ত আরেকটা প্রশ্ন করে রাখি যে জামাতের আমির বললেন যে উন্নয়নের বুলেট ট্রেন না হলেও এক্সপ্রেস ট্রেন চালু করা যাবে, এবং বলছেন যে জামাত যখন সরকার গঠন করবে তখন দাবির জন্য জনগণকে আর রাস্তায় নামতে হবে না। মানে বিগত আমলেও তো আমরা উন্নয়নের অনেক গল্প শুনেছি। অ্যাডভোকেট শিশির মনির প্রশ্ন হলো যে জামাত আমিরের উন্নয়নের প্রতিশ্রুতি আর আগের উন্নয়নের প্রতিশ্রুতির মধ্যে যে পার্থক্য আছে জনগণ সেটা কেন মনে করবে?
আপনার প্রশ্নের দুইটা ভাগ। প্রথম ভাগ হলো যে জনাব তারেক রহমানের বক্তব্যের প্রেক্ষিতে আমি কি মনে করি। আমি মনে করি এই আশঙ্কা প্রকাশ করা রাজনৈতিক দলগুলোর কাজ না। রাজনৈতিক দলগুলোর কাজ হলো সমাধান বের করা। সমাধান বের করতে যদি না পারি আমরা সম্মিলিত প্রচেষ্টায়, তাহলে যা হবার তাই হবে। এবং সমাধান বের করতে না পারার পিছনে সবচাইতে বড় ডেডলক হলো জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে গড়িমসি। জুলাই সনদ বাস্তবায়ন যদি আমরা করে ফেলতে পারতাম, যে কয়টা ঐক্যমত্য কমিশনের মিটিং হয়েছিল, এখানে যদি আমরা কনসেনসাসে পৌঁছে যেতাম, একমত হয়ে যেতাম, বাস্তবায়িত হয়ে যেত, আর 12 তারিখে ফেব্রুয়ারি নির্বাচন বলেন আর জানুয়ারিতে নির্বাচনের ট্রেনে আমরা সকলেই উঠে যেতাম, সকল গুপ্ত সুপ্ত কেউই আর কোনো রাস্তা খুঁজে পেত না। কিন্তু এই কাজটিতে গড়িমসি করাটা আমি মনে করি বড় দলগুলোর পক্ষ থেকে এক ধরনের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেওয়া হচ্ছে। আমাদের সকলের উচিত এই দায়িত্ব জ্ঞানহীনতাকে বের হয়ে আসা। রাস্তা কি বের হয়ে আসা? 1 নম্বর রাস্তা হলো সকল সংস্কার কর্মকাণ্ড বিদেশ থেকে আসার পরেই জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া। আর যদি জুলাই সনদকে পাশ কাটিয়ে নির্বাচনের রাস্তা বা দিনক্ষণ ঘোষণা করতে চায়, আমার ধারণা সংকট গভীর থেকে গভীরতর হবে। তার কোনো সমাধান কেউই দিতে পারবে না। ফলে আমি মনে করি উই শুড নট টেক দিস ইনিশিয়েটিভ লাইটলি। কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, কিংবা অভ্যুত্থানের পক্ষে যে কোনো রাজনৈতিক দলই বলেন না, ঐকমত্য কমিশনে একমত হয়েছে যা, তা যদি বাস্তবায়ন করতে ব্যর্থতার পরিচয় দেওয়া হয় এবং আগামী নির্বাচনের পরের প্রতিশ্রুতি দেওয়া হয় নানান কূট কৌশল করে, তাহলে শেষ পর্যন্ত সকলেই ক্রাইসিস ফেস করতে হবে এবং সহজ সমাধান থেকে দূরে সরে যাওয়া হচ্ছে, জটিল করা হচ্ছে পরিবেশকে। আর দ্বিতীয় কথাটি যেটি আপনি বলছেন, জামাতের আমির যা বলছেন যে আমরা বুলেট ট্রেন চালু করতে না পারলেও এক্সপ্রেস ট্রেন চালু করতে পারবো, আমার বিশ্বাস যে তিনি সঠিকই বলেছেন। কারণ জামাত ইসলামীর লোকেরা স্বীকৃত যে তারা দুর্নীতির আশ্রয় নেয় না। তারা যদি দুর্নীতির আশ্রয় না নেয়, তাহলে বাংলাদেশে যে পরিমাণ ফান্ড আছে, যে পরিমাণ ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করে যে কাজগুলো করা সম্ভব, জামায়াত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ পায়, আমার বিবেচনায় স্মুথলি অ্যাকাউন্টেবল ওয়েতে, জবাবদিহিতামূলক ওয়েতে এবং নিশ্চিতভাবে স্বচ্ছতার সাথে আমরা উন্নয়ন কর্মকাণ্ডের সবটুকু জনগণের কাছে যেভাবে পৌঁছে দিতে পারবো, অন্য কারো পক্ষেই এরকম ভাবে করা সম্ভব হবে বলে আমি মনে করি না। কারণ জামাতের লোকেরা অতীতেও তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পালন করেছে। জি, অ্যাডভোকেট শিশির আপনি সেটি মনে করছেন এখানে আপনি বললেন যে বড় দলগুলো দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে, আপনি যেটি বললেন। তো বড় দল এখনকার রাজনৈতিক বাস্তবতায় তো বড় দল বাংলাদেশ জামাত ইসলামীও, আপনি সেই দলের হয়ে হয়তো সংসদ নির্বাচন করবেন যেটি সামনে আছে, প্রচারণা চালাচ্ছেন। প্রশ্নটা হলো যে মানে এই যে অনৈক্যগুলো আছে, সেখানে কি জামাতের এটা দায়িত্ব নাই যে তারা কিছুটা ছাড় দিয়ে অনৈক্যের জায়গায় ঐক্য আনবে, জিনিসটাকে আর একটু ত্বরান্বিত করবে? মানে বড় দল বললে তো জামাতেরও তো দায়িত্ব আছে সেটা। অফকোর্স, এবং ঐকমত্য কমিশনে আমরা ছাড় দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে যে গড়িমসির কথা বলা হচ্ছে, যে ধরনের কথা বলা হচ্ছে, এগুলো আমরা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। তাহলে বাংলাদেশের গণ অভ্যুত্থানকে অস্বীকার করা হবে। আমি খুব ইন্টারেস্টিংলি দেখি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বিএনপি, জামাত, এনসিপি সহ সকলেই। কিন্তু জুলাই সনদটা বাস্তবায়ন করার ক্ষেত্রে গড়িমসি কেন করতে হয়, নানান মারপেচ কেন দেখাতে হয়, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে আমাদের কাছে বোধগম্য নয়। আমরা চাই স্পষ্ট সমাধান। ঠিক আছে, ছাড় দেওয়ার কথা বলেন, দিচ্ছি আমরা ছাড়, দিব আমরা ছাড়। দেশের জন্য যদি ছাড় দিতে হয় আমাদের তো কোনো অসুবিধা নেই। কিন্তু ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পরে, এটা যদি আর্গুমেন্ট করেন, তাহলে এই প্রশ্নে আমরা কোনো ছাড় দিব না। আমরা ছাড় দিব হলো যে আমরা যে সমস্ত দাবি উত্থাপন করেছি, এই উত্থাপনের প্রশ্নে যদি কেউ বলে যে এই একটা থাকুক, একটা না থাকুক, একটা অগ্রসর হই, একটা পিছনে আসি, এই যে কম্প্রোমাইজ, আমি তো মনে করি কম্প্রোমাইজ ইজ দ্য আর্ট অফ পলিটিক্স, এবং এই আর্ট অফ পলিটিক্স করতে আমরা অলওয়েজ প্রিপেয়ার। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন এখন করা যাবে না, নির্বাচনের পরে করা যাবে। আমি মনে করি দিস ইজ an irresponsible position of any political party.
whoever takes it, যে nobody should take শিশির shelter ভাই of আবার it. আপনার কাছে ফিরবো, আমরা একটু ব্যারিস্টার মঈন ফিরোজের কাছে যাই। ব্যারিস্টার মঈন ফিরোজি, বিএনপি তো অভ্যুত্থানের শক্তি এবং বিএনপি সবসময় দাবি বা যেটি রাজনৈতিক বাস্তবতায়ও যেটি দেখা যায় যে তারা দাবি করে অভ্যুত্থানে তারা একটা বড় অংশ ক্ষয়ক্ষতি হয়েছে বা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। যেটি অ্যাডভোকেট শিশির মনির মানে বলতে চাইছে যে এইটা জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করা হবে, জুলাই সনদ এখনই বাস্তবায়ন না করলে। আপনি শুনছিলেন মানে উনার কথা আপনার কাছে? বিএনপি শুধুমাত্র এই জুলাই অভ্যুত্থান না, বিগত 17 বছর ধরে যেভাবে সাফার করেছে তার ধারাবাহিকতায় অভ্যুত্থান এসছে। বিএনপি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে হাসিনা গভর্নমেন্টের সময়। আমি ওনার কথার মধ্যে একটু আমার মনে হয় বোঝার ভুল থাকতে পারে, আমার বোঝার ভুল হতে পারে। জুলাই সনদ ঐক্যমতে পৌঁছা, জুলাই সনদ এক হওয়া, সবাই একত্রে জুলাই সনদকে বা এটাকে ঐক্যমতে নিয়ে আসা, আর বাস্তবায়ন দুটো ভিন্ন শব্দ। এখানে কিন্তু ভুল করলে আমাদের সমস্যা হবে। বাস্তবায়ন মানে হচ্ছে সনদের যে বিষয়গুলো থাকবে, এখানে 1, 2, 3, 4, 5 অনেকগুলো বিষয় আছে সনদের। কিছু বিষয় এখনই বাস্তবায়নযোগ্য, কিছু বিষয় পরবর্তী সংসদে বাস্তবায়নযোগ্য। এটা ধারাবাহিকভাবে বাস্তবায়ন কিভাবে করা হবে সেটাও জুলাই সনদে থাকবে। বাস্তবায়ন এখনই করতে হবে এই কথাটা যদি একটা আক্ষরিক অর্থে বলা হয় তাহলে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মানুষের মধ্যে চলে আসে। তার মানে কি আমি জুলাই সনদের প্রতিটি যে বিষয় আলোচনা হয়েছে সবগুলোই বাস্তবায়ন করে তারপর নির্বাচনে যাব? এইটা একটা প্রশ্ন। নাকি এইটা যে এখন সব বিষয়ে যেগুলো আলোচনা হয়েছে সেটার একটা জায়গায় ঐক্যমতে পৌঁছে সবাই জুলাই সনদটাকে সই করবে বা তারা সবাই এটাকে স্বীকৃতি দেবে। এখানে যেটা টেকনিক্যাল প্রশ্ন যেটা আসে, জুলাই সনদটা কিভাবে এটা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আসবে সেই বিষয় নিয়ে হচ্ছে মূলত বিষয়টা। এটা কি নির্বাচনের পরে এই ফ্রেমওয়ার্কটা তৈরি হবে না আগে হবে? অবশ্যই যে কমিশন আছে ঐক্যমত্য কমিশন, সেখানে যারা স্টেক হোল্ডার সমস্ত রাজনৈতিক দল মিলে এখানে আলাপ করছে, ওনারা যে বিষয়গুলো ঐক্যমতে আসবে সেটা ওইখানেই ওনারা সই করবে, ওইখানেই একমত হয়ে যার যার ওপিনিয়ন দেবে। এবং কিছু কিছু বিষয় আপনি বিএনপির হয়ে আপনি মনোনয়ন চাইছেন, নির্বাচন করবেন, কিন্তু আপনার তো আরেকটা পরিচয় আছে, আপনি সংস্কার কমিশনের সদস্য ছিলেন। মানে বলছেন যে সংস্কার বাস্তবায়ন এখন না পরে। আপনি সরল প্রশ্নটা করি, মানে এই সংস্কার বাস্তবায়ন যদি সবাই একমত হয়, দলগুলো যদি মনে করে, গণঅভ্যুত্থান বলা হয় যে গণঅভ্যুত্থানের একটা বড় দাবি হলো সংস্কার, তাহলে এখন বাস্তবায়ন হতে কি কোনো সমস্যা বা কোনটা ভালো হয় সংক্ষেপে যদি বলেন? সংক্ষেপে হচ্ছে বাস্তবায়নটা নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছার উপরে। বাস্তবায়নের আইনগত প্রক্রিয়াগুলো সবার জানা আছে। আপনি যদি এখনই সব করতে যান তাহলে আইনগত জটিলতা আছে। কিছু বিষয় যেখানে সংবিধানের সাথে সম্পর্কযুক্ত না সেগুলো এখনই বাস্তবায়ন করা যাবে, ইলেকশনের আগেও করার সুযোগ আছে। সংবিধানের সাথে সম্পর্ক নেই যেগুলো সংবিধানের সাথে সম্পর্কযুক্ত, সেক্ষেত্রে একমত হতে হবে আমরা কি এটা নির্বাচনের আগের যে সিস্টেম আছে, পৃথিবীব্যাপী যে স্বীকৃত পদ্ধতি আছে, একটা পদ্ধতি হচ্ছে গণপরিষদ করা। যদি এখন সব রাজনৈতিক দল মিলে বসে সিদ্ধান্ত নেয় যে গণপরিষদ করবে তাহলে এখনও করার সুযোগ আছে। আর যদি সব রাজনৈতিক দল মিলে এটা সিদ্ধান্ত নেয় যে না এটা সংবিধানের বিষয় পার্লামেন্টের মাধ্যমে হবে তাহলে সেই সময় হবে। এখন আমার এখানে ব্যক্তিগত রাজনৈতিক দলগুলো তো আলাদা আছে, আমার ব্যক্তিগত একটা অবজারভেশন আছে। আমরা বলছি ঐক্যমত্য কমিশন, তার মানে আমরা ঐক্যমত হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব। কারো যদি ঐক্যমত না থাকে সে নোট অফ ডিসেন্টও আছে। এখন আমি যদি মনে করি এই বিষয়ে আমি ঐক্যমত হব না যে ইলেকশনের আগে বাস্তবায়ন হবে, তাহলে সেটা অন্যান্য দল রেসপেক্ট দিতে হবে না? এই জন্য তো ঐক্যমত্য কমিশন। এখানে সব কি 100% সবাই একমত হবে? যে বিষয়ে সব একমত হবে না সেগুলো নোট অফ ডিসেন্টে থাকবে। কিন্তু মঈন ভাই, এই প্রশ্নটাও তো একটা যৌক্তিক প্রশ্ন যে আপনি কেন একমত হবেন না? আমি কেন একমত হবে না সেটার পিছনে আমার লজিক থাকতে হবে। আমি যেসব দল বিভিন্ন বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা তাদের লজিকগুলো দিয়েছে, লজিক দিয়েছে বলেই নোট অফ ডিসেন্টটা অ্যালাউ করা হয়েছে। এবং এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। আপনি যখন একসাথে বসছেন কিছু কিছু বিষয় আপনি কোনো আপনার রিজার্ভেশন ছাড়াই হতে পারে, এটা আদর্শিক কারণে হতে পারে, দলের ম্যানিফেস্টোর কারণে হতে পারে, দলের কনস্টিটিউশনাল ফ্রেমে হতে পারে যে আমি এই পার্টিকুলার ওয়েটা পছন্দ করি না, সেই জন্য আমি ঐক্যমত্য কমিশনে আমার ঐক্যমত নাই।
কিন্তু আমি এটা আমার অবজারভেশন দিয়ে রাখলাম, সেটা নোট অফ ডিসেন্টে চলে আসলো। এইভাবেই তো একটা সনদ হবে, এই সনদটা সবাই মিলে একমত হতেই হবে। এই একমত হলেই দেন এটার বাস্তবায়ন প্রক্রিয়াটা পরবর্তী ধাপে যেভাবে সিদ্ধান্ত বলবো যে এই আইনি একটা জটিলতা হতে পারে, এগুলোই আসলে বড় একটা যুক্তি, তাই তো? রাজনৈতিক খুব একটা দ্বিমত নেই, মানে মূল সমস্যাটা হচ্ছে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। কেউ কিন্তু সনদ তৈরি হবে না এটা নিয়ে কোনো কারো দ্বিমত নেই, এবং সবাই কিন্তু একসাথে আলোচনা এই জন্যই করছে। কেন নাহলে আলোচনার প্রয়োজনটা কোথায় ছিল? জি জি জি, মঈন ভাই আপনি সঙ্গে থাকুন শিশির ভাই, আমরা একটু বিরতিতে যাচ্ছি। দর্শক দেখছেন ভোটের ট্রেন, এ পর্যায়ে যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছি ভোট এবং বিদেশ সফরের রাজনীতি। আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজনীতিকরা, কিন্তু এই বিষয়ে এখন আমরা দেখে নিতে চাই যে তৃণমূল মানুষের মতামত। নেত্রকোনা থেকে আমাদের সহকর্মী তৃণমূল মানুষের সঙ্গে কথা বলে এই মতামতটি পাঠিয়েছেন। নেত্রকোনা থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি, রিফাত আহমেদ রাসেল। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ভোট কেন্দ্রিক নানা আলোচনা সমালোচনা। রাজনৈতিক নেতাদের ভোট ও বিদেশ সফর নিয়ে সাধারণ ভোটাররা কি ভাবছেন চলুন জেনে আসি। একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই আমরা, যাতে সুন্দর একটা পরিবেশও সবাইকে একসাথে ভোট দিতে পারে। আমরা দেশের নতুন ভোটার, বিগত সময়ে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাইনি। এখন আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তারা এই সময় দেশের বাইরে না গিয়ে দেশের জনগণের সাথে কাজ করুক, জনগণে কি চায় সেটা বোঝার তারা চেষ্টা করুক। সামনে নির্বাচন আসতেছে, কোন দেশে কোন নেতা কোন দেশে যাইতেছে এটা তো আমরা দেখার বিষয় না। আমরাই ছিল সুস্থ নির্বাচন চাই। কারো ব্যক্তিগত কাজে যায় না, কে কি উদ্দেশ্য নিয়ে যায় সেটা তো আসলে মতভেদ প্রকাশ করাটা এটা একটু ভিন্ন রকম। বিদেশ যাবে দেশের কাজ করবে, দেশের মানুষের মতামত তারা জয় করবে, মতামত জানবে, জানিয়া সুষ্ঠু নির্বাচন দিবে। স্বৈরাচারী নির্বাচন যাতে না হয়, যে ব্যক্তির ভোট যে ব্যক্তি যাতে দিতে পারে। কেডা কই গেল না গেল আমরা দেখার বিষয় না, আমরা একটা নির্বাচন চাই, সুন্দর একটা নির্বাচন চাই, যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়, আমরা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, এটাই চাও আমরা। সাধারণ মানুষ বলছেন ভোট ও রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড নিয়ে নানা আলোচনা সমালোচনা থাকলেও সবাই চান একটি শান্তিপূর্ণ নির্বাচন। আমরা কথা বলছি ভোট ও বিদেশ সফরের রাজনীতি নিয়ে। আমরা এতক্ষণ এই নিয়ে তৃণমূল মানুষের মতামত শুনলাম। আমরা এই বিষয়টি এখন নিয়ে যাব আমাদের যুক্ত অতিথির কাছে। আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে যুক্ত আছেন অ্যাডভোকেট শিশির মনির, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী। শিশির ভাই, আমাদের এই যারা তৃণমূল মানুষের মতামতে এটা আসলো যে দেশের বিষয় নিয়ে তারা বিদেশ যাবে কেন, এই ধরনের একটা মতামত আছে। এই প্রশ্নের উত্তর আপনি দেবেন। তার আগে, বিরতির আগে মঈন ফিরোজী ভাই যেটি বললেন যে ঐক্যমত্যের ব্যাপারে তো তেমন পার্থক্য নাই, সবাই একমত হচ্ছে, বাস্তবায়ন প্রক্রিয়াটাই গিয়ে একটু জটিলতা হচ্ছে, এবং সেটি মেইনলি বলা হচ্ছে যে আইনি একটা দিক। এবং উনি বলছেন যে সব বিষয়ে মানে সবাই একমত হবে না, এটাও তো একটা মানে গণতান্ত্রিক চর্চা। দুইটা উত্তর যদি একসাথে দেন। হ্যাঁ, অবশ্যই উনি বলছেন যে সংস্কার যেগুলো করে ফেলা সম্ভব সংবিধান সংশোধন না করে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যেগুলো সংবিধান সংশোধন করতে হবে, সংবিধানের মধ্যে পরিবর্তন আনতে হবে, সেগুলো নিয়ে সমস্যা হচ্ছে। রাইট, এক্স্যাক্টলি, উনি সঠিক বলেছেন, রাইটলি বলেছেন। সংবিধান যেগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে, সেই সংস্কার যদি করা না যায় তাহলে গণ অভ্যুত্থানের মানে কি? ওনারা বারবার বলেন যে জনগণের সরকার। কেন গণ অভ্যুত্থানের সরকার জনগণের সরকার নয়? গণ অভ্যুত্থান পরবর্তী গঠিত সরকার কাদের সরকার? স্বৈরাচারী সরকার? শিশির ভাই, তারা বলে নির্বাচিত সরকার বলে। গণ অভ্যুত্থানের সরকার নির্বাচিত সরকারের চেয়েও বেশি পাওয়ারফুল হয়। কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স অনুযায়ী পৃথিবীর ইতিহাস খুঁজে দেখবেন, গণ অভ্যুত্থানের পর, ফর এক্সাম্পল ধরেন, যে ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে তারা যদি সরকার গঠন করতো কি হতো? তারা তো এখানে স্যাক্রিফাইস করেছে, স্যাক্রিফাইস করে মুরব্বী লোকদের খুঁজে বের করেছে। তারা মনে করেছে দেশের অভিভাবক তুল্য ব্যক্তিবর্গদেরকে একসাথে করে যদি রাষ্ট্র গঠন করার তাগিদ দেওয়া হয় সেটা গ্রহণযোগ্য হবে, অ্যাকসেপ্টেবল হবে। কিন্তু কি হয়, পৃথিবীর সব জায়গায় যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয় তারা সরকার গঠন, বাইরের লোকেরা তো সরকার গঠন করে। গণ অভ্যুত্থান এবং বিপ্লব এর ক্যারেক্টার কি?
বিপ্লব যেখানে হয় সেখানে বিপ্লবীরা সরকার গঠন। দেখেন পৃথিবীর ইতিহাসে 10টা এক্সাম্পল খুঁজে পাবেন, এবং গণ অভ্যুত্থান যারা সংগঠন করেছে তারাই সরকার গঠন, এটি নিয়ম। কিন্তু যে ছাত্ররা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের যেহেতু নির্ধারিত কোনো রাজনৈতিক দল ছিল না, সেই জন্য তারা সকলের সমন্বয়ে সরকার গঠন করতে সম্মতি দিয়েছে। আমি তো মনে করি তারা উদারতা দেখিয়েছে। এই উদারতার কারণে আমরা এখন যে সরকার গঠন করছি, শিশির ভাই, আমি এটা একটু গণ আপনার এই অভ্যুত্থান। কথার মাঝখানে একটু প্রশ্ন করতে চাই। সেটা হলো, একটু আমাকে সুযোগ দেন। সেটা হলো যে আপনি বলছেন যে এই মুরব্বীদের দায়িত্ব দেওয়া হয়েছে এটা বিভিন্ন কিছু করার জন্য বা দেশ চালানোর জন্য, এবং এটা তো এখন অনেকেই বলছে, বিশ্লেষকরা বলছে, নানান মাত্রায় সমালোচনা হচ্ছে যে এই সরকারের অনেক কর্মকাণ্ড গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেরকম হচ্ছে না, মানে, এবং অনেক বড় বড় কার্যক্রম তারা, অনেক বড় বড় পদক্ষেপ তারা নিতে পারছে না। কাজেই মানে এদের যে একটা দুর্বলতা, এদের যে একটা অক্ষমতা, এই জিনিসগুলো সামনে আসছে। তো সেই সরকারের কাছে কতটা আশা করা যায়, এটা হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, আপনি বললেন যে পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, এখন বাংলাদেশ কি পৃথিবীর বিভিন্ন জায়গার বিষয়গুলো অনুসরণ করবে নাকি বাংলাদেশের স্টাইলে চলবে? অবশ্যই আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন তখন আপনার জ্ঞানী লোক হিসেবে আপনার দায়িত্ব হলো পৃথিবীর কোথায় কি ঘটছে, কিভাবে ঘটছে এই সম্পর্কে জ্ঞান নিতে হবে। জ্ঞান নিয়ে আপনার মতো করে আপনাকে সাজাতে হবে, এটাই পৃথিবীর নিয়ম। আরেকটা কথা যেটা বলছি, দেখুন সরকার চায়, তারা সাংবিধানিক আদেশ জারি করতে চায়, আমাদেরকে প্রস্তাব করেছে, ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাব করেছে, কিন্তু বিএনপি সেখানে ভেটো দিচ্ছে, তারা চায় না। তাহলে সরকারকে বাধা দিচ্ছে কে? ঐকমত্য কমিশনে আমাদের কাছে যে প্রস্তাব পাঠিয়েছে, ঐকমত্য কমিশনে তো আমি পার্টিসিপেট করি। সেখানে এইটাকে বাস্তবায়ন করার জন্য যে 5টা লাইন সর্বশেষ দিন মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতির পরের দিন যে প্রপোজালটা দেওয়া হয়েছে, এই প্রপোজালটা তো বিএনপি এগ্রি করছে না, বাধা দিচ্ছে বাস্তবায়ন করতে। তাহলে এইটি কি আমাদের কাজ? জামাত যদি বাধা দিতে, এখন আমি তো জামাতকেও সাপোর্ট করি, বিএনপি যদি বাধা দেয় বিএনপিকেও সাপোর্ট করি না, এনসিপি যদি বাধা দেয় আমি এনসিপিকেও সাপোর্ট করি। কেন? গণ অভ্যুত্থানের পরবর্তী সংস্কার করার যদি কোনো সংকট তৈরি করা হয় এই বাস্তবায়নের ক্ষেত্রে, তাহলে এই দেশ অনেক পিছিয়ে যাবে, সাংবিধানিক সংকট আরো বেড়ে যাবে, এবং তার কনসিকুয়েন্স কি হবে এটা সকলকেই সাফার করতে হবে। যে বা যারা বাধা দিচ্ছেন তাদের সহ সকলকেই সাফার করতে হবে। আমি কিন্তু শুধু বিএনপির কথা বলছি না, আমি বলছি যে দলই বাধা, তাদেরকেও এই কনসিকুয়েন্স উপভোগ করতে হবে বলে আমি মনে করি। আর একটা কথা বলছেন যে লোকেরা বলে বিদেশ যাবে কেন? তো বিদেশ গিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা, বিদেশ গিয়েছে তো জাতিসংঘের বৈঠক, তো জাতিসংঘের সাধারণ অধিবেশনে তো বিদেশ যেতে হয়, বাংলাদেশের রাজনীতির কারণে কেউ বিদেশ যায় না। আর 3 দল থেকে সাথে নিয়েছেন, তো 3 দল থেকে সাথে নিয়েছেন, এটা তো ভালো কাজ করেছেন। 3টি দলের উপরোক্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে সাথে নিয়েছেন, তো নেওয়ার ফলে লাভ হলো না লোকসান হলো দেশের? অবশ্যই লাভ হলো। এর মাধ্যমে কি হবে? না, পরস্পরকে বুঝতে পারে, জানতে পারে। না, শিশির মনে এটা আপনার দৃষ্টিভঙ্গি, আপনি বলছেন যে পরস্পরকে বুঝতে পারা, জানতে পারা, একটা সুযোগ তৈরি হয়েছে। কিন্তু এই প্রশ্ন আসছে যে এই যে একটা বিশাল বহর নিয়ে যাওয়া, এটা রাষ্ট্রের অনেক টাকা পয়সার ব্যাপার আছে, এবং রাজনীতিকদের যদি জাতিসংঘ সম্পর্কিত ওইখানে কাজ না থাকে, যেমন আমরা দেখলাম যে রাজনীতিকরা বসে আছেন দর্শক সারিতে, ভাষণ দিচ্ছেন সাধারণ পরিষদে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সরকারের প্রধান উপদেষ্টা, তখন তো এই প্রশ্ন তো আসছে। এই প্রশ্ন কি একটা ভ্যালিড প্রশ্ন না, যে তাহলে তাদের ওখানে কাজ ছিল কি? ওটাও না, কারণ আপনি বিশাল বহর বলতে কি বুঝিয়েছেন? কয়জন নিয়ে গেছেন বলেন তো? এই সফরে কয়জন সঙ্গী আছে? যেটা আমি দেখেছি সেটা বেশ, মানে আমার মনে হয় 100 জনের বেশি হবে। 267 জন সঙ্গী ছিল গেল বছর আমাদের আগের প্রাইম মিনিস্টারের। বুঝে দেখেন, এবং এই যে সাইডলাইন মিটিং গুলোতে গিয়েছেন, আমি তো মনে করি এই সাইডলাইন মিটিং এ যেভাবে গিয়েছেন, ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক একটা পরিচয় আছে, এটা বাংলাদেশের সীমানা পার হয়ে অনেক দূর, এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনের পাশে অনেক সাইডলাইন মিটিং হয়, যেখান থেকে অনেক ইনভেস্টমেন্ট এবং কর্ম পরিকল্পনা ভবিষ্যতে দেশের জন্য কাজে লাগে। সুতরাং ডক্টর ইউনূসের জাতিসংঘের ভাষণ আর যে কোনো ব্যক্তির জাতিসংঘের ভাষণ কিন্তু এক জিনিস না, এর ওয়েটটা আমাদেরকে বুঝতে হবে। ডক্টর ইউনূস যদি কোনো কারণে বাংলাদেশের নেতৃত্বে এই 1-1.5 বছর সময় না থাকতেন, একবার ইমাজিন করেন কি ঘটতো? একবার ইমাজিন করেন আন্তর্জাতিক কমিউনিটিরা বাংলাদেশের এই কর্মকাণ্ডকে কিভাবে বিবেচনা করতো?
সুতরাং ডক্টর ইউনূস আমাদেরকে রেস্কিউ করছে, একটা ক্রাইসিস থেকে রেস্কিউ করছে। আমি মনে করি এটা হলো সঠিক আন্ডারস্ট্যান্ডিং। এই রেস্কিউর ফলে তিনি একটা সাংবিধানিক সংস্কার করতে চান, তার সরকার করতে চায়, ঐকমত্য কমিশন করতে চায়। জি আমাদেরকে সেই প্রস্তাব দিয়েছে, জি আমরা রাজি হয়েছি, এখন প্রসিড করার পালা। জি অ্যাডভোকেট শিরমনি আপনি থাকেন, আমরা একটু মঈন ফিরোজী আপনার কাছে যাই। এখানে শিশির ভাই একটা বড় এক ধরনের অভিযোগ আপত্তি তুলেছে যে বিএনপি বাধা দিচ্ছে। আচ্ছা, প্রথমে একটা কথা ওনার সাথে আমি একমত যে গণঅভ্যুত্থানের সরকারের শক্তি যে কোনো নির্বাচিত সরকার থেকে কোনো অংশে কম না, অনেক ক্ষেত্রে এটা অনেক বেশি। এটা নিয়ে তো গত এক বছরে কারো দ্বিমত নেই। আমরা তো এই সরকারটা সবাই সমর্থন দিয়েছে। এই সরকারের বিষয়ে বিএনপি তো সবচেয়ে বড় এই সরকারকে সাপোর্ট দিয়েছে যখন এই সরকারটা গঠন হয়েছে, এবং এই সরকার যে প্রক্রিয়াতে গিয়েছে, সংস্কার প্রক্রিয়াতে প্রত্যেকটা বিএনপি অংশগ্রহণ করেছে, জামাতে ইসলামী অংশগ্রহণ করেছে, অন্যান্য শক্তি অংশগ্রহণ করেছে। কেন? কারণ এই সরকার যে পদক্ষেপ নিয়েছে এটা যাতে সুন্দরভাবে এগিয়ে যায়। ঐকমত্য কমিশনে বাংলাদেশের কোন বছরে আপনি দেখান ইতিহাসে, এই 54 বছরের ইতিহাসে এতগুলো বড় রাজনৈতিক দল মাসের পর মাস এক টেবিলে সকাল থেকে রাত পর্যন্ত বৈঠক করে? এই যে কালচার 71-এর পরই এত বড় কোনোদিন হয়নি। আমাদের এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এটা তো একটা বড় অর্জন। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এই সরকারটা তো অন্তর্বর্তীকালীন সরকার, তো আনলিমিটেড টাইমের জন্য থাকার সুযোগ নেই। ওনাদের একটা ডিউরেশন থাকতে হবে, একটা পর্যায়ে তো এটা এন্ড হবে। কারণ সাধারণ মানুষের মতের প্রতিফলন নিয়ে একটা সরকার আসতে হবে যারা সাধারণ মানুষকে সরাসরি রিপ্রেজেন্ট করে। এই জায়গাতে হচ্ছে ব্যতিক্রম। মানে এখন মঈন ভাই, মানে অন্তর্বর্তীকালীন সরকারের বেশি সময় থাকার সুযোগ নাই, এই প্রশ্নটা কেন আসছে? তারা কি বেশি সময় থাকতে চাইছে? না, এই প্রসঙ্গটা আমি যে প্রসঙ্গে ছিলাম সেটার সাথে তাল মিলিয়ে প্রশ্নটা করেন, তাহলে সুবিধা হবে। অন্তর্বর্তী মানেই হচ্ছে একটা ক্রান্তিকালীন সময়ের জন্য, একটা ট্রানজিশনাল ইংরেজি যেটা বলা হয়, এটা লম্বা সময়ের জন্য হলে এই সরকারেরও অনেক স্থবিরতা চলে আসে, যেটা এখন কিছুটা দেখছি আমরা। এই সরকার ফ্যাসিলিটেটর হিসেবে এসছে যে একটা স্বৈরাচারী প্রক্রিয়া থেকে গণতন্ত্রায়নের একটা যাত্রা ওনারা তৈরি করে দেবেন, যেহেতু 17 বছরের ইনস্টিটিউশনগুলো ড্যামেজ করে ফেলেছে। এই প্রক্রিয়াটায় ওনারা যেটা কাজ করেছে, সকল দল যারা গণতন্ত্র মনা তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে, এবং আজকে আমরা গণতন্ত্রের যাত্রার কিন্তু এই কারণেই হয়েছে যে আমরা সবাই একভাবে কাজ করছি। এখন যে প্রসঙ্গে বারবার সব জায়গায় এসছে যে এই সাংবিধানিক যে অর্ডারের কথা বলা হচ্ছে, আদেশের কথা বলা হচ্ছে, এখানে আমার বিজ্ঞ আলোচক, উনি একজন আইনজীবী, উনি আইন বিষয়ে যথেষ্ট বিশারদ। আমি ছোট্ট একটা প্রশ্ন করি, এই সাংবিধানিক আদেশ, এই আদেশটা যদি সবাই মিলে সই করে এবং সবাই মিলে সাংবিধানিক আদেশ নামে একটা আদেশ জারি করা হয়, এর পরবর্তীতে পার্লামেন্ট যখন আসবে এই আদেশটা কি পার্লামেন্টে রেটিফাই করতে হবে না? আমরা তার কাছে যাব, আসছি, একটু শেষ করি, আমি ওনার সুবিধা হবে আলোচনা করতে। রেটিফাই তো করতে হবে। উনি একটা অতীতে একটা এক্সাম্পল দিয়েছে মার্শাল ল প্রক্লেমেশনের কথা। সেই মার্শাল ল প্রক্লেমেশনও সংবিধানে রেটিফাই করতে হয়েছে পঞ্চম সংশোধনীতে। তার মানে যে প্রক্রিয়াটা একটা আধা প্রক্রিয়া, সম্পূর্ণ প্রক্রিয়া না। আপনি আজকে বাস্তবায়ন শব্দটা যখন বলবেন, বাস্তবায়ন মানে আজকে বললে আর পরবর্তীতে একটা পরিবর্তন করা হবে না, রেটিফিকেশনের দরকার হবে না, এটা অটোমেটিক বাস্তবায়ন হয়ে যাবে। এই প্রক্রিয়াটা আমি যখনই সাংবিধানিক আদেশ নামে একটা আদেশ দেব, যেটা আসলে এটা এক ধরনের বলা যেতে পারে একটা ক্যামোফ্লেজের মতো আদেশটা তৈরি হচ্ছে, যেটা সাংবিধানিক ভিত্তিও নেই, আইনগত সরাসরি ভিত্তি নেই। আমরা একটু মনির ভাইয়ের কাছে একটু শুনে আসি, আপনি যে প্রশ্নটা করলেন রেটিফাই করতে হবে, সেই জন্যই প্রশ্নটা বিএনপি রেইজ করেছে, যেটা ইনকমপ্লিট সেটাকে নিয়ে আমরা এখন সময় নষ্ট না করে যখন এটা পার্মানেন্ট হবে তখনই এটা তখন যাব। মনির ভাই, আপনি মনে হয় প্রশ্নটা শুনতে পাচ্ছিলেন যে এই যে জুলাই চার্টার যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, সেইটা তো আপনার কি মত? আপনি একজন আইনজ্ঞ, সেটা বিবেচনা করে আপনাকে মন্তব্যটা করতে বলেছে যে এটা তো আপনার পরবর্তীতে পার্লামেন্টে এটাকে রেটিফাই করতেই হবে, এবং যেই বিবেচনা করেই বিএনপি বলছে যে ঠিক আছে, জিনিসটা যেহেতু পার্লামেন্টে যাবে, পার্লামেন্টেই এটা পাস হোক, তাই তো? হ্যাঁ, অফকোর্স রেটিফাই, অফকোর্স ইট ইজ, ইট শুড বি রেটিফাইড বাই দি পার্লামেন্ট। তাহলে নতুন সিস্টেম, আমরা তো বলছি আগামী নির্বাচন থেকেই সিস্টেমেটিক পরিবর্তন চাই। কি পরিবর্তন? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে একমত হয়েছে। আমরা চাই আগামী নির্বাচনই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। বলা হয়েছে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমরা চাই আগামী নির্বাচন থেকে এটা কার্যকর।
বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবেন, আমরা বলছি আগামী নির্বাচন থেকে এটা কার্যকর। গণভোটের বিধান আসবে, আমরা বলছি আগামী নির্বাচন থেকে এটা কার্যকর। এবং বলা হচ্ছে হাইকোর্ট বাংলাদেশের 6টা জায়গায় চলে যাবে, আমরা বলছি আগামী নির্বাচন থেকে এটা কার্যকর। এই জন্য তো আমরা বলছি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার চাই। অর্ডার হবে, বাস্তবায়ন হবে, আগামী সংসদে এসে রেটিফাই হবে, তারপরে প্রয়োজন হলে একটা একই সাথে গণভোটের আয়োজন হবে, হয়ে এই যে সংস্কারের পরবর্তী যে যাত্রা, এই যাত্রা আমরা এখনই শুরু করতে চাই। কিন্তু বিএনপির পক্ষ থেকে যে আর্গুমেন্ট করা হচ্ছে যে তারা আগামীতে যারা পার্লামেন্ট গঠন করবে তারা এসে এই সংস্কার প্রক্রিয়াটা অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার পরে পরবর্তী পার্লামেন্ট নির্বাচন থেকে এটা বাস্তবায়িত হবে। তাহলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি হবে? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করলে এই প্রক্রিয়ায় গেলে কোথায় কি সংকট হবে? বিএনপি একমত হোক, জামাত একমত হোক, এনসিপি একমত হোক, অভ্যুত্থানের শক্তি একমত হোক, আপনি দেখবেন 48 ঘন্টার ভিতরে গভর্নমেন্ট প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারি করবে। কিন্তু এটা একমত না হইতে পারাটা আমি মনে করি আমরা এক ধরনের কার্পণ্য করছি, কৌশল প্রকাশ করছি, সমাধান করতে চাচ্ছি না। মনির ভাই, স্পষ্ট আপনার বক্তব্য। ফিরোজী ভাই, আপনার কাছে কি আমরা একটু বিরতির পরে এসে যাব? মানে অল্পের মধ্যে যেহেতু কন্টিনিউশন রাখতে সুবিধা হবে। এখানে এই যে উনি যেটা বললেন, এখানেই প্রশ্নটা আসে যে যেহেতু একটা পরবর্তী প্রক্রিয়া রয়ে গেছে, আপনি জুলাই সনদটা যখন সবাই মিলে একসাথে, এটা একটা চুক্তি, এই চুক্তিটা তৈরি হয়ে যাবে, এটাই তো পার্লামেন্টে অ্যাডপ্ট হয়ে যাবে পরবর্তীতে। এখন প্রশ্ন হচ্ছে বিএনপির প্রতি তাদের এত অনাস্থা কেন, যে একটা অবিশ্বাস দেখাচ্ছে ওনারা। বিএনপি যদি সত্যিকার অর্থে মানুষকে ধোকা দিয়ে পরবর্তী পার্লামেন্টে অ্যাডপ্ট না করে, তাহলে রেটিফাইও না করতে পারে। যদি বিএনপি সেই শক্তি থাকে, সেখানে পার্লামেন্ট মেজরিটি থাকে, রেটিফাই না করলেও তো একই কাজ করতে পারে। তাহলে এই অবিশ্বাসের জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে, আমরা বিশ্বাসের জায়গায় আসতে হবে। একসাথে বসে একটা বছর আমরা একসাথে কাজ করেছি, ইনশাল্লাহ আগামী রাজনীতিতে কোনো দল অপসংস্কৃতি যাবে না। তাহলে সামনের নির্বাচনটা কেমন হবে? আগের মতো নির্বাচন হবে? অবশ্যই। আমি ব্যক্তিগতভাবে আমার আশা যে এটা একটা সুষ্ঠু না মানে দ্বিকক্ষ বিশিষ্ট যে আইনসভা, যেটা বিএনপির প্রস্তাবের মধ্যে আছে, এটা কি আগামী, যেটা প্রশ্ন তুলেছেন, সুযোগ নেই ওটা পরবর্তী পার্লামেন্টে যতক্ষণ পর্যন্ত কনস্টিটিউশনে ইনসার্টেড না হবে, কনস্টিটিউশনাল প্রভিশন না হওয়া পর্যন্ত পার্লামেন্টের তো গঠন চেঞ্জ করতে হবে। এখন যেমন পার্লামেন্ট ডেফিনেশনটা আছে, ডেফিনেশন বদলাতে হবে, সেটা পার্লামেন্টে এসে এটা অ্যামেন্ডমেন্ট হতে হবে না, নাহলে কি করে আপনি নতুন করে আপাতত মানে এই ইলেকশনটা আগের মতো করে সংবিধানে যেভাবে আছে সেভাবে চয়েস নেই তো, চয়েস নেই। জি ফিরোজ ভাই, আমরা আবারও আসবো, একটু বিরতিতে যাই। আবার প্রযোজক বিরতিতে যেতে বলছেন, দর্শক যাচ্ছে একটু বিরতিতে, দেখছেন ভোটের ট্রেন। বিরতির পর স্বাগত আরও একবার। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আজকে আমরা কথা বলছি ভোট ও বিদেশ সফরের রাজনীতি নিয়ে। ভোট নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্যারিস্টার মঈন ফিরোজী, উনি সংবিধান সংস্কার কমিশনের সাবেক সদস্য, এবং আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আমরা একটু আলোচনার ইয়েতে যাই, সেটা হলো যে আপনি যে প্রশ্নটি বা আপনি যে যুক্তিটি দিলেন তার বিপরীতে আমাদের মঈন ভাই বলছেন যে বিএনপির প্রতি এত অনাস্থা যদি করা হয়, তাহলে এই যখন রেটিফাই করতে হবে সংসদে, আইনসভায়, তখনও তো তারা না করতে পারে। কাজেই অনাস্থার জায়গা থেকে বের হয়ে আস্থার একটা সংস্কৃতি বা চর্চাটা বাড়াইতে হবে। এবং আরেকটা প্রশ্ন করি, উনি এও বলেছেন যে এই পার্লামেন্টে আসলে এই যে দ্বিকক্ষ বা এগুলো হচ্ছে না, এটা পরবর্তী পার্লামেন্টটা হবে, যেহেতু এগুলো মানে সংবিধান, এই পার্লামেন্টের সুযোগ আছে। এটা আমি যদি সুযোগ দেন আমি বলবো পরে, উনি শেষ করুন। আচ্ছা ঠিক আছে। জি শিশির ভাই, আমি শুনেছি উনি বলেছেন যে রেটিফাই নাও করতে পারে, তখন কি? রেটিফাই না করে কোনো উপায় নেই। যদি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারি হয়, সেই অর্ডার অনুযায়ী যে নির্বাচন হবে, সেই নির্বাচন অনুযায়ী যে পার্লামেন্ট গঠিত হবে, ওই পার্লামেন্ট যদি রেটিফাই না করে, তাহলে সেই পার্লামেন্টই ডিলিট হয়ে যাবে, রিপিল হয়ে যাবে, পার্লামেন্টই থাকবে। সেই ক্ষেত্রে বিএনপি বলেন আর জামাত ইসলামী বলেন, যে দলই বলেন, যদি প্রভিশনাল কনস্টিটিউশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ যারা করবে, তারা যে কেউই পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক না কেন, প্রত্যেককেই ওই পার্লামেন্টে সেটা রেটিফাই করতেই কোনো অপশন থাকবে না। কারণ ওই প্রক্রিয়ায় তারা নির্বাচিত হবেন। তারা যদি রেটিফাই না করেন, তাহলে যে প্রক্রিয়া নির্বাচিত হবেন সেই প্রক্রিয়াই ইনভ্যালিড হয়ে যাবে।
তারা এর সংসদ সদস্য হিসেবে সংসদের অস্তিত্বই থাকবে না। কারণ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে যদি নির্বাচন হয় আর এটাকে ওনারা রেটিফাই না করে কি করবেন? না কোন দিকে যাবেন? জামাত ইসলামী কি করবে? রেটিফাই না করে আবার পুরনো সিস্টেম। শিশির ভাই একটা কথা বলি যে কনস্টিটিউশন অর্ডার এটা জারি হচ্ছে, মানে একটা জিনিস, কনস্টিটিউশন অর্ডারটা তো কনস্টিটিউশন না, সংবিধান তো না, তাহলে সংবিধানে নাই এরকম একটা জিনিস জারি করা হইলো, জারি করে সেইভাবে মানে নির্বাচনটা হয়ে গেল, এরপরে গিয়ে ওইটাকে আবার মানে রেটিফাই করবে ওই সংসদে, সেই মানে এই ধরনের নজির কি আছে আসলে? একটা জিনিস সংবিধানে নাই যুক্ত করে। অফকোর্স আজকে আমার সহালোচক, আমার লানের ব্রাদার নিজেই জানে বিএনপি গুলো করেছে আগে, মার্শাল ল জারি করে দিয়েছে। একটু পরেই এই আলোচনায় আপনি সংবিধান খুলে দেখবেন। না ভাই, মার্শাল লটা তো পরে, ভাইয়া শিশির ভাই, মার্শাল লটা তো পরে মানে কি বলবো সংসদে রেটিফাই হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে। জি অফকোর্স অ্যামেন্ডমেন্ট হয়েছে, বাস্তবায়ন হয়েছে তো তার আগে। আপনি দেখেন ফার্স্ট প্রক্লেমেশন নাম্বার 1 1977, আর সেখানে ফিফথ অ্যামেন্ডমেন্ট হয়েছে 1979। কয় বছর পরে হয়েছে? 2 বছর। ফিফথ অ্যামেন্ডমেন্ট সংসদে এসে পাস করেছে 1977, কিন্তু তার ভোট যোগ হয়েছে, তার প্রবিধানগুলো চেঞ্জ হয়েছে কবে? 1977 সালে। কিভাবে? মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে, গণভোটের যে বিধান। অর্থাৎ আপনি চিন্তা করে দেখতে হবে গভীরভাবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণভোটের আয়োজন করেছিলেন, এই গণভোট কি তখনকার দিনের সংবিধানে ছিল না? কিভাবে আসলো? মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে। এই মর্মে অ্যামেন্ডমেন্ট কবে পাস হলো? 1979। জি জি, আর গণভোট হলো কখন? শিশির মনির, আপনি 1 মিনিট বলেন, আমরা একটু মঈন ফিরোজী ভাইয়ের কাছে যাব, একদম শেষ মুহূর্তে আছি, আপনি যেটা বলতে চান 1 মিনিটে শেষ করেন। এটা স্পষ্ট। আমি মনে করি বিএনপি এখানে নেতৃত্ব নেওয়া উচিত এই সংস্কারের ক্ষেত্রে, অযথা টেকনিক্যাল জটিলতায় যাওয়া উচিত না। ফর এক্সাম্পল, আমি যদি বিএনপি হতাম, আমি বলতাম লেটস সিট টুগেদার, বি এগ্রিড, প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার জারি করেন, আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করি, পার্লামেন্ট গঠিত হোক, আমরা সবাই মিলে রেটিফাই করি, নতুন করে বাংলাদেশ যাত্রা শুরু করব। দ্যাট শুড বি দি প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ দি কারেন্ট পলিটিক্যাল সলিউশন। যে অ্যাডভোকেট শিশির মনির, আমরা ফিরোজী ভাই আপনি শুনছিলেন, আপনি মানে তার কথার আপনি উত্তর দেন, আপনারা দুজনই আইনের মানুষ। জি, আমি ওনার পয়েন্টে যাওয়ার আগে আগের একটা প্রশ্ন, একটু গ্যাপ রয়ে গেছে। বিদেশে যাওয়ার বিষয়টা নিয়ে যেহেতু আজকে হেডলাইন, সেই জন্য একটা কমেন্ট করা দরকার আছে। এটা একটা ভালো সংস্কৃতি যে সারা পৃথিবীর কাছে উপস্থাপিত হলো যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল যে একভাবে একতাবদ্ধ হয়ে কাজ করতে পারে, এই মেসেজটা সারা পৃথিবীর কাছে চলে গেছে। এটাই একটা বড় অর্জন এই সফরের। এই সফর শুধুমাত্র বিদেশে আওয়ামী লীগের আমলের সফর না, অনেকেই এটা ভুল বুঝছে। মানে এটা দ্বারা এটাও বোঝায় যে সরকারের সাথে এই দলগুলো আছে, সারা দেশের মানুষ যে একটা গণতন্ত্রকামী এবং সারা ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ রচনার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করছে, এটা একটা উদাহরণ তৈরি হয়েছে। ফিরোজী ভাই, আমি ছোট অনেক দলকে নেয় নাই, তাদের নিতে পারলে মনে ভালো হতো, সুবিধা সবাই যেতে পারলে ভালো হতো, কারণ এটা তো বাস্তবতা না। আমি এবার ওনার প্রসঙ্গে আসি। মার্শাল ল প্রক্লেমেশন 1977, যেটা ফার্স্ট অর্ডার যেটা 1977-এর, সেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 1975-এর মার্শাল ল প্রক্লেমেশনটা হয়েছে 8 নভেম্বর 1975। এখান থেকে 77-এ অ্যামেন্ডমেন্ট হয়েছে, তার মানে অ্যামেন্ডমেন্ট হচ্ছে মার্শাল ল প্রক্লেমেশনের, নট কনস্টিটিউশনের। এই জায়গাটা একটু বুঝতে হবে। প্রক্লেমেশন যেটা হয়েছে 8ই নভেম্বর, সেখানে কনস্টিটিউশন অনেকগুলো জায়গা স্থগিত ছিল। এই জায়গাতে পরবর্তীতে যতগুলো মার্শাল ল অ্যামেন্ডমেন্ট হয়েছে, প্রায় 10টা না 12টা অ্যামেন্ডমেন্ট হয়েছে, প্রক্লেমেশনের অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। ওই যে গণভোটের কথা বললো, আসি এইখানে মার্শাল ল ডিউরেশনে 77 থেকে 79 পর্যন্ত যে সরকারি অ্যাক্টিভিটিসগুলো, এগুলো মার্শাল ল দ্বারা হয়েছে, না কনস্টিটিউশন দ্বারা। এটা একটু বুঝতে হবে। যখন মার্শাল ল চলছিল তখন কনস্টিটিউশনটাকে কার্যকর ছিল না, এই জন্য ওই সময় কনস্টিটিউশন কাজ করছে এটা বললে ভুল হবে। পরবর্তীতে যেহেতু এই 75 থেকে 79-এর এই বছরগুলোর যে সমস্ত সাংবিধানিক প্রভিশনসগুলো, সেটা এসে ফিফথ অ্যামেন্ডমেন্টে এই জিনিসটা রেটিফাই করে অ্যামেন্ডমেন্টগুলোকে এন্ডোর্স করা হয়েছে এবং কনস্টিটিউশন ইনসার্ট করা হয়েছে। তখন থেকে এটা কনস্টিটিউশনাল প্রভিশন হিসাবে চালু হয়েছে। সুতরাং এই জায়গাটা একটু ক্লিয়ার বুঝতে হবে যে আগে হয়েছে মার্শাল ল দ্বারা গভর্ন হয়েছে, কনস্টিটিউশন দ্বারা না, 75 অনওয়ার্ডস। কিন্তু 79 থেকে এটা কনস্টিটিউশনাল রূপ নিয়েছে, যেহেতু কনস্টিটিউশন পার্লামেন্টে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। জি জি, স্পষ্ট মঈন ভাই, আপনাকে
অনেক ধন্যবাদ। আমাদের যারা দর্শক আছে তারাই এই আইনের যুক্তি বা বিষয়গুলো বিবেচনা করবে। তবে আজকের আপনারা যে দুইজন যুক্ত হয়েছেন ভোটের ট্রেনে, সুনামগঞ্জ থেকে অ্যাডভোকেট শিশির মনির এবং আমাদের স্টুডিওতে ব্যারিস্টার মঈন আলম ফিরোজী, আপনাদের রাখা উচিত, আমাদের মধ্যে আলোচনাগুলো বেশি হওয়া উচিত। ধন্যবাদ। জি নিশ্চয়ই শিশির ভাই তার সাথে একমত। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে।